সংস্কার শেষে নির্বাচনের জন্য 1 বছর যথেষ্ট সময় বলছেন যুগপৎ আন্দোলনের নেতারা। ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। বন্দি বিনিময় চুক্তির আয়তায় হাসিনাকে ফেরত দেবে ভারত। আশা উপদেষ্টা আসিফের ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিক, জানালেন পররাষ্ট্র সচিব। মিথ্যা মামলা বাণিজ্যের কুষ্টিয়ায় ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। জড়িত একটি চক্র, তদন্ত করে ব্যবসার আশা। ঢাকা সহ উত্তরাঞ্চলে আরও 2-3 দিন থাকবে শীতের প্রকোপ। বিপাকে নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। বাজারে নতুন আলু এলেও দাম এখনো চড়া। উৎপাদন খরচ পুষিয়ে নিতে চায় কৃষক। লোভে পড়ে আগেই আলু তোলার অভিযোগ। বান্দরবানে বন লুট, নিয়ম না মেনে কাটা হচ্ছে গাছ। নেপথ্যে রাজনৈতিক ও প্রভাবশালী চক্র। কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এবং সেন্ট কিটসের ধবল ধোলায় বাংলাদেশ। 321 রানের বিশাল সংগ্রহের পরও 4 উইকেটে পরাজিত টাইগাররা। অভিষিক্ত জাঙ্গো সেঞ্চুরি। দেখছিলেন সংবাদ সকালের শিরোনাম, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ করে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন 1 বছর সময় যথেষ্ট, এমনটা মনে করেন যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা। তাদের মতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হলে চলমান সংকট কেটে যাবে। আর গণতন্ত্র ফিরিয়ে আনতে একটি রোড ম্যাপ জরুরি বলে মনে করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। দায়িত্ব নেয়ার 4 মাস পরও স্বস্তিতে নেই অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দাবি দাওয়ার খোলসে দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে অব্যাহতভাবে, যার বহিঃপ্রকাশ দেখা যায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হামলা ও দেশটির গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, চলমান নানা সংকট নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সময় অপচয়ের সুযোগ নেই বলেও মত তাদের। আমরা দেখছি গত 4 মাসের অভিজ্ঞতায় সংকটটা কিন্তু আরো বাড়ছে। সরকারের আন্তরিকতা, সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন নেই, কিন্তু তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এটা এক্ষেত্রে তো দুর্বলতা তো দেখা যাচ্ছে। নির্বাচনের শিডিউলটা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন, কিন্তু সেখানে অন্তর্বর্তী সরকারকে তাদেরকে তো মেসেজটা বলতে হবে যে আমরা 2025 সালের মধ্যে আমরা নির্বাচন করে আমরা আসলে বেরিয়ে যেতে চাই। যত দ্রুত সম্ভব একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এখানে তৈরি করতে পারি, আমার মনে হয় যে চারিপাশের যে সংকট এগুলো তুলনামূলকভাবে এটাকে অ্যাড্রেস করা, সমাধান করাটা সহজ হয়। যৌক্তিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে এখনো অন্তর্বর্তী সরকার কার্যকরী উদ্যোগ না নিতে পারায় অনেকটাই হতাশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা টিম পুলিশের জন্য কাজ করলো, একটা টিম সিভিল বিউরোক্রেসির জন্য কাজ করলো, আর একটা টিম ইলেকশন কমিশনের কাজ করলো। 1 বছরের মধ্যে না করবার তো কোনো কারণ নেই। হ্যাঁ, কেউ যদি বলে ইলেকশন করে ভোটার লিস্ট করবো, তার জন্য তো সময় নেবে, সেটাও একটা ব্রাঞ্চ করেন। এতগুলো মানুষ আছে বসে বসে কী করতে, এটা পারবে না, তা তো কোনো কথা না। আমি মনে করি, আমি জানি না কেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের ক্ষেত্রে এই গভর্নমেন্ট অত এফিসিয়েন্সির পরিচয় দিতে পারছে না। ভবিষ্যতে দেশে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিতে সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি বলে মনে করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী। এটার সাথে আগামী দিনের যে ট্রানজিশন, পিসফুল ট্রানজিশন যেটা হবে, সেটা তো একটা সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে, তাই না? এটা তো রোডম্যাপ থাকতে হবে। সুতরাং সেটা তো প্রত্যাশিত, সেটা সবাই প্রত্যাশা করতে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। তা না হলে একটা জাতি, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষ, বিদেশের স্টেক হোল্ডার যারা আছে, সকলকে সেই রূপরেখাটা ক্লিয়ার হতে হবে। তো সে একটা টাইম ফ্রেম তো সকলের কাছে জানা থাকতে হবে। এখনও পর্যন্ত সেটা অজানা রয়ে গেছে। সুতরাং এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশটিতে বসে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকার ব্যবস্থা নেবে বলেই মনে করেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি অন্তর মন্ত্রণালয় এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। নিয়াজ মোরশেদকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ৫ আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের লাগাম টানতে ৯ ডিসেম্বর একদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার এই সফর দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধে দেশটির সরকার ব্যবস্থা নেবে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত তাকে ফেরত দেবে বলে আশাও জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এদিকে তিমুর লেস্তে রাষ্ট্রপতির আগমন নিয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনাকে কবে ফিরিয়ে আনা হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। লুৎফর কবিরের রিপোর্ট। গেল ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকা ছাড়েন। সেই সফর নিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী নেতা শশী থারুর নেতৃত্বে বুধবার নয়াদিল্লির অ্যানেক্স ভবনে বৈঠক হয়। দুদেশের চলমান সংকট নিয়ে ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে আলোচনা হয়েছে এবং ভারতের অবস্থান কি তা তুলে ধরেন বৈঠকে। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন, এ বিষয়ে মিস্ত্রি বলেন তার বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। এসব নিয়ে দুদেশের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। এ সংক্রান্ত তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যা দিয়ে ভারতের ভূখণ্ডে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন। বৈঠকে পররাষ্ট্র সচিব মিস্ত্রি আরও বলেন, ঢাকায় সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে নয়াদিল্লি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রায় ২২ জন সংসদ সদস্য। পররাষ্ট্র সচিব তাদের জানান, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার যে অভিযোগ ছিল তাতে উদ্বিগ্ন ভারত। যদিও সহিংসতার ঘটনায় অনেকে গ্রেফতার হয়েছেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে নয়াদিল্লি। কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ২৪-এর গণহত্যা মামলার আসামি কুষ্টিয়ার মিল শ্রমিক নিরীহ রহিম কখনো এই আন্দোলনের বিপক্ষে ছিলেন না। এরপরও মিথ্যা মামলায় তছনছ তার জীবন। কুষ্টিয়া জুড়ে গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না আসামি কারা, কতজন আসামি। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেবেন। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৫ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবে কুষ্টিয়ায় শহীদ ইউসুফ শেখের মেয়ে সীমা খাতুন ৫ আগস্ট পরবর্তী সময়ে জেলার মডেল থানায় হত্যা মামলা করেন।
শহীদ ইউসুফ শেখ হত্যা মামলার এফআইআরে বাদী সীমা খাতুন স্বাক্ষর করেছেন বটে, তবে আসামি কারা কিংবা কতজন তার কিছুই জানেন না বাদী। তাহলে কিভাবে কাদের নাম মামলায় যুক্ত হলো সে প্রশ্ন ছিল বাদী সীমা খাতুনের কাছে। আমি অনেকের চিনি না, অনেকের জানিও না, আমি চিনিও না জানিও না। যে তো ধরেন অজ্ঞাত আছে, কিছু অজ্ঞাত ধরা আছে, তাদেরকে আমি চিনি না, কোনোদিন আমার সাথে তাদের পরিচয়ও নাই। এসব মামলায় সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে বাদী সীমা খাতুন বলেন, হয়রানিমূলক এসব মামলা বন্ধ হওয়া উচিত। নির্দোষীগুলো দিন ধরা না পড়ে, কারণ আমি একটা ক্ষতিগ্রস্ত পরিবার, আমি চাই না যে আমার কারণে আরেকটা পরিবার ক্ষতিগ্রস্ত হোক। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে নামকাওয়াস্তে মামলার বাদী করে খেয়াল খুশি মতো আসামি বানিয়ে মামলা হচ্ছে কুষ্টিয়া জেলা জুড়ে। এই মিথ্যা মামলা বাণিজ্যের অন্যতম শিকার চুয়াডাঙ্গা সুগার মিলের কর্মচারী রহিম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিলে কর্মরত থাকলেও এখন আসামির তালিকায় রহিম। কোথায় মারামারি হচ্ছে কি না হয়েছে এটা তো আমি কিছুই জানি না। আবার যে আমার এই মামলার বাদী হয়েছে তাকেও আমি চিনি না। ঢালাও এসব মামলায় বাণিজ্যের অভিযোগও রয়েছে অসংখ্য। অভিযোগ রয়েছে ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। আমি তো মনে করেন কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, আমার কোনো পোস্ট নাই, পদবি নাই, আমি কোনো ছবি ভাইরাল নাই, তাহলে আজকে আমি ধরেন মামলার শিকার। শুধু ঢুকাইয়ে ক্ষান্ত হয়নি, মামলাতে দেয়াই ক্ষান্ত হয়নি, তারা কিছু টাকা পয়সারও দাবি করছে ফোন মারফত বা বাইদা বাই, যে টাকা পয়সা দিলে এটা আমরা ঠিক করে দেব। যে কাম করিনি সেই কামের সাথে কেন আমাকে দিল সেটাও আমি জানি না, তবে আমার জানা মতে মনে হয় আমাদের গ্রামের কিছু লোক প্রতিহিংসিতামূলক এই মামলায় আমাদের জড়া দিয়েছে। এমন মিথ্যা মামলায় বিব্রত খোদ বিএনপি নেতারাও। তারাও চাই সঠিক অপরাধীদের বিচার। ভাবে আমাদের গোচরীভূত হয়, আমি এবং আমার দলের সদস্য সচিব বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমরা এটা নিয়ে পুলিশের সর্বোচ্চ অথরিটি কুষ্টিয়াতে যারা আছে ওনাদের সাথে আমরা বসছি, আমরা ডিসি মহোদয়ের সাথে বসছি, যে দেখেন মামলাগুলো কিন্তু নিয়ে এরকম একটা নোংরামি হচ্ছে, এর দায়ভার কিন্তু আমরা নেব না। এ ব্যাপারে আবারও আমি দলের পক্ষ থেকে সরকারের কাছেই দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আমাদের সিনিয়র কর্মকর্তারা যখন বলবে এটা নিয়ে, তখন তারা এটা ডিসিশন নেবে একটা। 5 আগস্টের পর কুষ্টিয়ায় হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 19টি, যাতে সঠিক অপরাধীর বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ভোর পেরিয়ে সকাল এলেও এখনও দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলে আগামী 2 থেকে 3 দিন ঘন কুয়াশার পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ। শীত বেড়ে যাওয়ায় জীবিকা নিয়ে বিপাকে সাধারণ মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ফজলের আদিত্যের রিপোর্ট। চলতি বছরের নভেম্বর থেকে ঢাকায় শীত অনুভব করা গেলেও ডিসেম্বরে বেড়েছে প্রকোপ। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত সেভাবে দেখা মিলে না সূর্যের, এতে কমেছে তাপমাত্রা। সাধারণত জানুয়ারির শুরুতে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দেয়, কিন্তু এবছর তার ব্যতিক্রম। গেল কয়েকদিন ধরে ঢাকাসহ আশেপাশের এলাকায় কুয়াশাসহ মৃদু শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়লেও সাধারণ মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে আমাদের মর্নিং শিফটে ক্লাস তো সকালে উঠতে হয় এবং জ্যাকেট পরতে হয়, যদি অনেক ঠান্ডা পড়ে। এখন কষ্ট তো হবেই, বাট স্কুল বা কলেজ তো যেতেই হবে, এটা তো বাধ্যতামূলক। রিসেন্ট ডিসেম্বরটা আসার পর থেকে প্রচুর শীত শুরু হয়েছে। ইভেন সকালবেলা শৈত্যপ্রবাহ চলতেছে, রাত 10টা পর্যন্ত, ইভেন সন্ধ্যার পর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে। প্রচুর ঠান্ডা বাতাস। পিছনের দিকে ঠান্ডা কমই ছিল, এখন ইদানিং একটু ঠান্ডা বাড়ছে। হয়তো অসুখ বিসুখ হইতেছে, মানে ঠান্ডা তো অতিরিক্ত পড়ে গেছে, 2 দিন ধরে হঠাৎ অনেক বেশি ঠান্ডা। আবহাওয়া অফিস বলছে, চলমান শৈত্যপ্রবাহ আরও বেড়ে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে। আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ এবং চুয়াডাঙ্গায়, এরপর আগামী 72 ঘন্টা আরও কিছুটা কমে আসতে পারে এবং সেটা আশা রাখি আরও 10 বা 10-এর নিচে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। চিকিৎসক বলছে, এমন আবহাওয়ায় বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। ফ্লু যেটা আমরা পাচ্ছি, তারপরে হচ্ছে হোপিং কফের পেশেন্ট পাচ্ছি, এই ধরনের পেশেন্ট বেশি পাচ্ছি। তবে নর্মালি এই ধরনের এনভায়রনমেন্টাল চেঞ্জে একটু ঠান্ডা পড়লে বাচ্চাদের একটু সর্দি কাশি হবেই, এটা কয়েকদিনের মধ্যে আবার ভালো হয়ে যায় ভাইরাসজনিত যেহেতু। কিন্তু যদি সর্দি কাশির সাথে তার জ্বর থাকে এবং কাশির মাত্রাটা এতই বেশি হয় যে 10 থেকে 12 বারের বেশি কাশি দিচ্ছে, একবার আসলে
এবং তার সে ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণাটা বাড়তেছে এবং রাতে ঘুমাতে পারছে না এবং আওয়াজ হচ্ছে শ্বাসের সাথে। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ৩-৪ দিনের বেশি ঠান্ডাজনিত সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শীতে কাঁপছে চুয়াডাঙ্গাবাসী। আজকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। শীতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। শীতের প্রকোপ কতটা বাড়ছে বা বুঝতে পারছেন, আর এতে কি ধরনের বিপাকে পড়েছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাইনা। আপনি যেমনটি বলছিলেন যে শীতে কিন্তু চুয়াডাঙ্গাবাসী কাঁপছে, কারণ ইতিমধ্যেই কিন্তু সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে এবং গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা সারা বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গতকালকে কিন্তু সারাদিন কিন্তু চুয়াডাঙ্গাবাসী কিন্তু সূর্যের দেখা পায়নি এবং বলা যেতে পারে সারাদিনই কিন্তু গরম কাপড় হচ্ছে জড়িয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছে। আজকেও কিন্তু একই পরিস্থিতির দিকে এগোচ্ছে বলা যেতে পারে, কারণ আজকেও কিন্তু ওই একই অবস্থা যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, অতএব গতকালকে থেকে কিন্তু কম। তবে আজকে একটু আসার খবর হচ্ছে গতকালকে থেকে কিন্তু আজকে কুয়াশার পরিমাণটা হচ্ছে একটু কমে এসেছে। সেক্ষেত্রে সূর্যের কিন্তু অলরেডি আকাশের দিকে উঁকি মারা শুরু করেছে। এখন সারাটা দিন কেমন যায় এটাই হচ্ছে দেখার বিষয়। তবে আমি মাঝখানে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুরি যারা আছে, কারণ তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে সকালবেলা রাস্তায় বেরোতে পারছে না। কারণ আপনি এই যে রাস্তার দিকে তাকালে বুঝতে পারবেন মানুষজনের চলাচল কিন্তু খুবই কম, কারণ তারা খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বেরোচ্ছে না। সুতরাং যারা খেটে খাওয়া দিন মজুর আছে তারা কিন্তু সকালের দিকে না বেরোতে পারলে কিন্তু সেভাবে কাজে কর্ম করতে পারছে না, এতে কিন্তু তারা খুবই বিপাকে পড়েছে। তবে হচ্ছে আমি আর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা কোনো প্রতিষ্ঠান কিন্তু শীতার্তদের জন্য শীত বস্ত্র বিতরণ করতে এগিয়ে আসেনি। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন একটা আসার খবর জানিয়েছে, সেটা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই নাকি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 10,000 পিস কম্বলের বরাদ্দ পেয়েছেন তিনি। এটা খুব শীঘ্রই হচ্ছে চুয়াডাঙ্গা যারা শীতার্ত আছে তাদের বিতরণ শুরু করবে। এছাড়া আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই শীতজনিত আকারে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু মানে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর ভিতরে কিন্তু অধিকাংশ হচ্ছে বয়স্ক এবং হচ্ছে শিশুরা। আমি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে এখন কিন্তু বোরো মৌসুম, এই বোরো মৌসুমে কিন্তু অলরেডি বীজতলা রোপণ হচ্ছে কৃষকরা শুরু করেছে। এই যে কুয়াশা গতকালকে ছিল, আজকেও যে ভোর রাত্রের দিকে ছিল, এই কুয়াশা কিন্তু চলমান থাকে তাহলে কিন্তু বোরো আবাদে হচ্ছে মানে ক্ষতির সম্মুখীন হবে বলে চুয়াডাঙ্গা কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। শাইনা। ধন্যবাদ সেতু আপনাকে। চুয়াডাঙ্গা থেকে শীতের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। নীলফামারীতে মাঠে মাঠে আগাম আলুর তোলার ধুম, তবে দাম এখনো চড়া। কৃষকরা বলছেন সার কীটনাশক ব্যয় সহ উৎপাদন খরচ বেশি হলেও ভালো লাভের আশায় আছেন তারা। এদিকে কৃষি বিভাগ বলছে এবার আগাম আলুর উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার বেশি। মামুনুর রশিদ মিঠুর প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। চলছে আগাম আলু তোলার মহোৎসব। উৎপাদন খরচ উঠিয়ে ভালো লাভের আশায় তড়িঘড়ি করে আলু তুলছেন কৃষকরা। আগাম আলু চাষে খ্যাত উত্তরের জেলা নীলফামারীর কয়েকটি উপজেলায় ফসল তোলায় ব্যস্ত কৃষকরা। সারাদিন আলু তুলে তা পরিষ্কার করে পাঠানো হয় বাজারে। এবার নীলফামারীতে চাষ হয়েছে 7, বগুড়ার রোমানা সহ বেশ কয়েকটি জাতের আলু। প্রতি কেজি নতুন আলু জমিতে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। স্থানীয় বাজারে খুচরা দাম পড়ছে 60 থেকে 65 টাকা। তবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেচাকেনা চলছে 70 থেকে 80 টাকা কেজি দরে, তবে কোথাও কোথাও তারও বেশি। কৃষকরা বলছেন এবছর বীজ, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বিঘা প্রতি খরচ হয়েছে 50 থেকে 55 হাজার টাকা। উৎপাদন খরচ পুষিয়ে নিতে ভালো দামের আশা করছেন তারা। এবার বীজ বা সারের দাম বেশি, তারপরও গৃহস্থরা ভালো পয়সা পাইতেছে। আলুর ফলন কম হয়েছে, মোটামুটি যেটা দাম পাইছি ওতে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। বীজের দাম বেশি গেল, অনেক বেশি, সারের দাম বেশি, কীটনাশক সারের দাম বেশি, যার জন্য কৃষকরা একটু পোষাচ্ছে কম। গতবার যখন দাম কম ছিল ফলনটা বেশি ছিল, এবার ফলন 1 বিঘার মাটির হাইয়েস্ট 7 থেকে 800 কেজি আলু। ব্যবসায়ীরা জানান এখনো পুরোপুরি বাজারের চাহিদা মেটাতে পারেনি এই নতুন আলু।
তবে পুরো দমে উত্তোলন শুরু হলে দাম আরও কমবে। আলু আজকের বাজার 72-73 টাকা, আগামীকালকে ছিল 75 টাকা। সামনে 2-1 দিনে আরো বাজার কমার সম্ভাবনা রয়েছে। গতবারের তুলনায় আলুর চাহিদা বর্তমান বেশি, আলুর চাহিদা বেশি কিন্তু ফলন কম। কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবছর উৎপাদন খরচ বেড়েছে, তাই ভালো লাভের আশায় পরিপূর্ণ হওয়ার আগেই অনেকে বাজারে তুলছেন নতুন আলু। হেক্টর প্রতি যেটা ফলন 8.5 টন পর্যন্ত আমরা দেখতেছি, 8.9 টন পার হেক্টর। অথচ এই আলুটাই যখন আমরা মানে পুরো সময় ধরে মাঠে রাখবো, এটা কিন্তু 20 টন 22 টন 25 টন হয়ে যায়। তো যেহেতু আগাম আলু, ফলন কম হলেও এর দামটা যেহেতু বেশি, আলটিমেটলি কৃষক লাভবান হয় বেশি। এবছর আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7,800 হেক্টর জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের মিয়ানমার সীমান্তে নিয়ম না মেনেই কাটা হচ্ছে গাছ। অনুমতি ছাড়া বন লুট করায় সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। সরেজমিনে ঘুরে সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রকৃতির দেয়াল ক্ষেত, গাছের আকৃতি ও উচ্চতা সুবিশাল। আশঙ্কার বিষয় হলো বনের মধ্যে চলছে ট্রাক, নিয়মিত কেটে নেওয়া হচ্ছে গাছ। নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও প্রভাবশালী সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে নির্বিচারে বনের গাছ কেটে নিচ্ছে তারা। একটা প্রভাবশালী লোক আছে, বাবুল আজাদ, এখন বর্তমান ওসি। ওনার ভাই বরাদর যেগুলো আছে এগুলাই সব এখানে নিতে দিতেছে বাগানের। কোনো পারমিট না দিয়ে 50 একর বাগান কেটে ফেলতেছে ওরা। এরপরে প্রতিদিন 8-10 গাড়ি তো প্রতিনিয়তই বের করতেছে গাছ। শুধু গাছ কাটা নয়, চিরাই ও মজুদের বৈধতাও দিচ্ছে এই সিন্ডিকেট। গড়ে তোলা হয়েছে অবৈধ করাত কল। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এখানে আপনাদের 1.5 কোটি টাকা মতো সরকারি ব্যাট আসবে, কিন্তু ওরা আমাদের কথা কেউ কানে নেয় নাই। এভাবে যদি এত বড় একটা বাগান এভাবে যদি কাইটা জুসে নিয়ে যায়, ওরা এভাবে বনদস্যুরা যদি এরকম বন কাইটা জুসে নিয়ে যায়, তাহলে আমাদের তো পরিবেশের জন্য এমনি ক্ষতি। গাছগুলো কোথাকার? এলাকার অভিযুক্তরা বন কাটার অনুমোদন নেই স্বীকার করলেও এজন্য দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিদের। অবৈধ কর্মকাণ্ড জিন আছে, কিন্তু বেকিং করছে যে আবুল কালাম মেম্বারে। ইতোমধ্যে কাঠ ও কিছু সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। বেশ কিছু মামলাও প্রক্রিয়াধীন আছে। বন রক্ষায় সব ধরনের তৎপরতা চলছে বলে দাবি বন কর্মকর্তার। আমি সারাই কাটতেছে, এটা হলো মেন কথা। তাদের খেয়াল খুশি মতো কাজ করতেছে। আমি ওখান থেকে আমার বিটি অফিসার দিয়া মাল সিজ করাইছে এবং তাদের নামে মামলার প্রক্রিয়াধীন আছে। দেশের বনজ সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। খেজুর গাছের গলায় মাটির হাড়ি, তাতেই সংগ্রহ করা হচ্ছে মিষ্টি রস। এ যেন শীত মৌসুমের এক মহা উৎসব। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, আর সেই গুড় দিয়েই তৈরি হচ্ছে পিঠাপুলি। শীতের দারুণ কিছু মুহূর্ত ধারণ করেছেন সহকর্মী সালাউদ্দিন সাগর, জানাচ্ছেন সালমা জাহান। কুয়াশা ভেদ করে পূবের আকাশে উকি দিচ্ছে সকালের সূর্য। ঘাসের উপর শিশির কণার ঝিলিক। এরই মধ্যে বেরিয়ে পড়েছেন গাছিরা, সংগ্রহ করতে হবে তাজা রস। হাড়ি ভরা রস কাঁধে করে মেঠো পথ ধরে চলে যান নিজ বাড়ির উঠোনে। এরপর গুড় বানানোর পালা। রস ঢালা হয় বড় এক পাত্রে। দীর্ঘ সময় জাল দেওয়ার পরেই গাঢ় হয় রস। প্রস্তুত মাটির পাত্র। সেখানেই জমা হয় শীতের অন্যতম অনুষঙ্গ, লালি গুড়, পাটালি গুড়, আরও কত নাম। আগের দিন গাছ কাটা হয়, গাছ কাটার পরে সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি। 200-250 ভাগ গুড় তৈরি করি। শহরের লোক আসে, আমরা ভেজাল দিই না, শহরের লোক কিনতে আসে আমাদের বাড়ি। এদিকে নতুন চালের গুঁড়া আর রস দিয়ে চলছে পিঠা বানানোর ধুম। উনুনের চারিদিকে অপেক্ষা পিঠা প্রেমীদের, যেন সবার মাঝে উষ্ণতা ছড়াচ্ছে পিঠাপুলি। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। আমরা যশোর থেকে আইছি, দাদি বাড়ি আইছি, রসের পিঠে খেতে আইছি। প্রত্যেক বছরই আসা হয়। আমরা গ্রামে ছুটে আসছি রসের পিঠে খাওয়ার জন্য। আসলে এ ধরনের পিঠা তো শহরের অঞ্চলে সেভাবে পাওয়া যায় না।
বাংলার ঘরে ঘরে এ আনন্দ ঐতিহ্য টিকে থাকুক আরও 1000 বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি।